বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে যেখানে সাঙ্গু নদী প্রতিদিনের মতো এক শান্ত প্রবাহ নিয়ে বয়ে চলেছে, সেখানেই এক বিভীষিকাময় সকালের সূচনা হয়েছিল। সীমান্তের অতন্ত্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ডের একটি টহল নৌকা সেদিন নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছিল। আবহাওয়ার স্বাভাবিক নিস্তব্ধতাকে চির ভেসে আসছিল শুধু বৈঠার জল কাটার শব্দ আর ঢেউয়ের ফিসফাস, যা কানে বাজাচ্ছিল এক অশুভ সুর। সেই শান্ত নৌকায় ছিলেন ২০ জন বিজিবি সদস্য, যারা দেশের দুর্গম পাহাড়ি সীমান্তে নিরাপত্তা রক্ষায় তাদের দৈনন্দিন রুটিন টহল দিচ্ছিল। কিন্তু সেই দিনটি অন্য সব সাধারণ দিনের মতো ছিল না। সূর্যোদয়ের পর সেই ভোরেই রচিত হলো একটা নতুন অধ্যায়, যা বাংলাদেশের ইতিহাসের পাতায় স্থায়ীভাবে স্থান করে নিল। ঘড়িতে তখন ঠিক সকাল 7:30। হঠাৎ এক বিশাল গর্জনে কেঁপে উঠল গোটা পাহাড়, আর মুহূর্তের মধ্যেই আকাশ ভরে গেল অজস্র গুলির শব্দে। অপ্রত্যাশিত সেই আক্রমণে সাঙ্গু নদীর জল এবং এর দুই তীর যেন থরথর করে কাঁপছে। বিজেপির টহল দলের সদস্যরা হতবিহ্বল নদীর জল এবং দুই তীর যেন কোথা থেকে আক্রমণ আসছে তা বুঝে ওঠার আগেই চারদিক থেকে গুলির বর্ষণ শুরু হলো। পুরো পরিস্থিতি যেন এক নিদারুণ আতঙ্কে পরিপূর্ণ হলো। আক্রমণকারীরা ছিল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট: বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীকে বিভ্রান্ত করা, আতঙ্কিত করা এবং সুযোগ পেলেই অপহরণ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সীমান্তে অস্থিরতা সৃষ্টি করা। সশস্ত্র গোষ্ঠীটি সেদিন নিজেদের পরিকল্পনা পুরোপুরি সফল হতে চায়, কিন্তু তাদের এই আক্রমণ ছিল এক ভয়াবহ ভুল সিদ্ধান্তের জন্ম। টানা 5 ঘন্টা ধরে চলে সেই অসম লড়াই। বিজেপির 2 সদস্য গুরুতর আহত হলেও তাদের মনোবল এতটুকু টলে না। তাদের সাহসিকতা, ইস্পাত কঠিন দৃঢ়তা এবং দেশপ্রেমের কাছে শত্রুর আক্রমণ যেন ম্লান হয়ে যায়। তারা 1 ইঞ্চিও পিছু হটে না। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করে: সীমান্ত যুদ্ধে কি বাংলাদেশ পিছু হটছে? কারণ আরাকান আর্মির এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর আগেও তারা সীমান্ত বিস্ফোরণ ঘটিয়ে বিজেপি সদস্যদের আহত করেছে, সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে এবং মাছ ধরা জেলেদের অপহরণ করেছে। কিন্তু 2015 সালের আগস্ট মাসে আরাকান আর্মি এমন একটা চরম ভুল করেছিল, যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের কালির দাগ রয়ে গেছে। গোপন সূত্রে খবর আসে যে বান্দরবনের এক দুর্গম পাহাড়ের চূড়ায় আরাকান আর্মি তাদের একটি বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। সেখানে চলছিল প্রশিক্ষণ, অস্ত্রের মজুদ এবং গোলা বারুদের সরবরাহ। এই চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর বাংলাদেশ বর্ডার গার্ড কোনো দ্বিধা করেনি। তারা দ্রুত নির্ভুল অভিযান চালিয়ে ধ্বংস করে দেয় সেই সুসংগঠিত সেনাঘাঁটি। সেখান থেকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত 10টি ঘোড়া উদ্ধার করা হয়। এই আক্রমণ আরাকান আর্মির অহংকার এক বিরাট আঘাত হানে। সেই ঘটনার পর থেকেই তারা ছিল প্রতিশোধের সুযোগের সন্ধানে। এর ঠিক পরদিনই সাঙ্গু নদীতে হামলা চালানো হয়। তবে তারা তখনও জানত না যে অপ্রত্যাশিত হামলা তাদের এক ভয়াবহ ভুলের দিকে ঠেলে দিচ্ছে। অভিযানের প্রস্তুতি ছিল নিখুঁত এবং বিদ্যুৎ গতির। স্থলপথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজেপির বিশেষ দল মোতায়েন করা হয়। জলপথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর বিশাল ইউনিট, আর আকাশে গর্জন তুলে টহল দিতে শুরু করল 2টো অত্যাধুনিক F-7 ফাইটার জেট, যেন চারদিক থেকে বজ্রপাতের মতো প্রতিশোধে ঝাঁপিয়ে পড়ার এক সমন্বিত আয়োজন। বাংলাদেশের এই বিশাল সামরিক প্রস্তুতির চিত্র দেখে মিয়ানমার সরকার হঠাৎই সংকুচিত হয়ে পড়ে। ঢাকার অনুরোধে তারা দ্রুত নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। মিয়ানমার জানত আরাকান আর্মির আর পলায়নের কোনো পথ নেই। যুদ্ধ শুরু হতে না হতেই সীমান্তের পাহাড়ি অঞ্চলের মানুষগুলো হুড়মুড় করে কেঁপে উঠছে। আকাশ থেকে পড়ে বোমা, আর স্থলপথ থেকে অবিরাম মর্টারের শেল ছুটে গেল আরাকান আর্মির ঘাটের দিকে। বাংলাদেশ বাহিনীর এই নিখুঁত এবং দুর্দান্ত সমন্বিত আক্রমণ ছিল তাদের সব কল্পনাকেও হার মানানো। মাত্র 30 মিনিটের মধ্যেই পরিস্থিতি আরাকান আর্মির জন্য নরকে পরিণত হলো। যখন F-7 ফাইটার জেট তাদের ঘাঁটিতে বোমাবর্ষণ শুরু করে, তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ে। যুদ্ধের সেই ভয়াবহ মুহূর্তে তারা আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অস্ত্র, গোলাবারুদ, এমনকি নিহত সদস্যদের মৃতদেহ ফেলে রেখে তারা সীমান্ত পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় সূত্র জানায়, তাদের পলায়নের সময় অন্তত 10 থেকে 12 জন নিহত সদস্যের মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের শেষে বাংলাদেশ বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, সামরিক সরঞ্জাম, ইউনিফর্ম, ল্যাপটপ ও ডিজিটাল ক্যামেরা উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব সামগ্রী থেকে তাদের গোপন তথ্য বেরিয়ে আসে, যা বাংলাদেশের গোয়েন্দাদের জন্য ছিল অত্যন্ত মূল্যবান। এরই মধ্যে আরাকান আর্মির কমান্ডার অমোয়াও রাখাইনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করে। যুদ্ধের পরদিনই তৎকালীন সেনাপ্রধান এবং বিজিবি মহাপরিচালক যুদ্ধক্ষেত্রে পৌঁছান, পরিস্থিতি পর্যালোচনা করেন। এই রক্তক্ষয়ী সংঘাতের পর সাঙ্গু নদী আবারও ফিরে পায় তার শান্ত পরিবেশ। তবে সেই শান্তির ভেতর লুকিয়ে থাকে একটা অজানা গর্জন, ভয়ঙ্কর বাংলাদেশের প্রতিরোধের প্রতিধ্বনি। নাইক্ষ্যংছড়ির সে যুদ্ধ ছিল শুধুমাত্র একটি সামরিক অভিযান না, এটি ছিল একটি জাতির সম্মান, সাহস এবং আত্মমর্যাদার প্রবল যুদ্ধ। এখনও যখন আরাকান আর্মির নাম সীমান্তে উচ্চারিত হয়, তখন তাদের মাঝে ফিরে আসে সেই পুরনো আতঙ্ক, সেই পুরনো স্মৃতি। তারা যেন একটি ভূতের মতো জানে, কখনো, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আবারও প্রস্তুত হয়ে রুখে দাঁড়িয়ে থাকবে। তবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি আবারও সীমান্তে উস্কানি দিতে শুরু করেছে। ছোটখাটো গুলি বিনিময়ের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা চলছে। এই কর্মকাণ্ড আবারও যেন পুরনো প্রতিশোধের ছায়া। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি শক্তিশালী। তারা জানেন, নাইক্ষ্যংছড়ির যুদ্ধের ইতিহাস শুধুমাত্র অতীত না, এটি একটি বিশাল শিক্ষা। সাহস, শৃঙ্খলা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা একত্রিত হলে কোনো বাহ্যিক শক্তি এ দেশকে ক্ষতি করতে পারবে না। যে বীর সৈনিকরা তাদের জীবন বাজি রেখে সীমান্ত রক্ষা করেছিলেন, তাদের রক্তে লেখা রয়েছে বাংলাদেশের অটুট গর্বের ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুক গর্ভে ভরে থাকবে সেটাই অধ্যায়। তবে প্রশ্ন উঠছে, সীমান্তে যদি আবারও উস্কানি বাড়তে থাকে, তাহলে কি আবারও প্রয়োজন হবে অপারেশন নাইক্ষ্যংছড়ির মতো একটি সামরিক অভিযান? সীমান্তের এই অস্থিরতা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনাও তুঙ্গে। বাংলাদেশের শক্ত হাতেই জবাব দেওয়া উচিত কিনা, এই প্রশ্ন আজ সীমান্তের শুধু না, এটি আমাদের জাতীয় সম্মানের প্রশ্ন।